লাস্ট এপিসোডে আমরা দেখি লকি চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটে পড়ে। লরি দৌড়ে এসে বারবার তাকে ডাকতে থাকে। সে চিৎকার করে সাহায্য চায়। এরপর আমরা দেখি লকি যেন এক অদ্ভুত স্বপ্নের জগতে আটকে গেছে। হঠাৎ করেই সেখানে সে লরির লাশ খুঁজে পায়, যেটা কিনা অনেক বেশি রক্তাক্ত অবস্থায় ছিল। সে লরিকে ধরে কান্না করতে থাকে। তারপর সেখানে আমরা দেখতে পাই রিয়াকে, যে আগেই মারা গেছে। হঠাৎ করেই রিয়া আর লকি মুখোমুখি হয়। রিয়া লকিকে বুঝায় যে যা কিছু হয়েছে তার জন্য সে যাতে নিজেকে মাফ করে দেয়। লকিও বুঝতে পারে এটা তার কল্পনা ছিল। সে বলে যে রিয়া কি তাকে মাফ করে দিয়েছে, কারণ তার কারণেই রিয়া মারা গেছে। কিন্তু রিয়া তেমন কিছুই একটা বলে না। তারপর সে চলে যাচ্ছিল। তখন লকি আবার জিজ্ঞাসা করলে রিয়া বলে যে তুমি আমার সঙ্গে কোনো খারাপ করনি, তাই মাফ করার তো প্রশ্নই আসে না। তুমি নিজেকে মাফ করে দাও আর অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো, জীবনকে উপভোগ করো। তখনই আমরা দেখি লকির জ্ঞান ফিরে আসে। সে তার রুমের মধ্যে দেখে লরি ঘুমিয়েছিল। সে লরির কাছে যায়। তখন আমরা দেখি লরি জেগে উঠে। লকির জ্ঞান ফিরেছে দেখে লরি আনন্দে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এত জুড়ে জড়িয়ে ধরে যে লকি মজা করে বলে, এভাবে ধরলে তো এবার সত্যি দম বন্ধ হয়ে মারা যাব। লরি সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে তাকে ছেড়ে দেয়। তারপর একে একে প্রশ্ন করতে থাকে তার ক্ষুধা লেগেছে কিনা, পানি লাগবে কিনা, ডাক্তার ডাকবে কিনা। লকি তাকে শান্ত করে বলে সে এখন অনেকটাই ভালো আছে। এরপর লকি জানতে চায় সে হসপিটালে এলো কিভাবে। লরি জানায় লকি অজ্ঞান হয়ে পড়তেই সে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। ঠিক তখনই প্রফেসর মুরাইটা ক্লাব রুমের কাছ দিয়ে যাচ্ছিলেন, তাই দ্রুত লোকজন ডেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং লকিকে হসপিটালে নিয়ে আসেন। লরি আরও জানায় ডাক্তাররা লকির শরীরে এখনও বেলাডোনা বিষের কিছু প্রভাব খুঁজে পেয়েছে, তাই কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে। লকি বিষয়টা মেনে নেয় এবং প্রফেসর মুরাইটাকেও ধন্যবাদ জানানোর কথা বলে। কিন্তু এত বড় ঘটনার মাঝেও লকির মাথায় ঘুরছিল আরেকটা প্রশ্ন। সে সঙ্গে সঙ্গে জানতে চায় ড্যানিয়েলের কি হয়েছে, সে কি বেঁচে আছে। লরি জানায় সে জীবিত নেই। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ডাক্তারের ধারণা সেও বিষক্রিয়ার শিকার হয়েছে, তাই তার মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। এরপর লকি জানতে চায় তাদের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা কি সত্যি বেলাডোনা ছিল। লরি জানায় ডাক্তারদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেটা সবচেয়ে সম্ভাব্য কারণ। তবে দুইজনের শরীরেই বেলাডোনার উপস্থিত মিললেও ডিনাইল মারা গেছে। সে সম্ভবত পুরো বিষ মিশানো কাপটাই পান করেছিল, আর সেই কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ চুপ থেকে লকি লরিকে একটা অদ্ভুত অনুরোধ করে। তারপর লকি লরির কাছে একটা রিকোয়েস্ট করে। সে বলে এই কেস নিয়ে ব্লগ লেখার সময় যেন তার বিষপান আর হসপিটালে ভর্তি হওয়ার বিষয়টা উল্লেখ না করা হয়, কারণ সে চায় না এই ঘটনা কিউইডি ক্লাবের সুনাম নষ্ট করুক। কিন্তু লরি এবার স্পষ্টভাবে না বলে দেয়। সে জানায় সত্যিটা সবার জানা দরকার। সবাইকে বুঝতে হবে শুধু সাধারণ শিক্ষার্থীই নয়, কিউইডি ক্লাবের সদস্যরাও এই ক্যাম্পাসে ঘটে চলা রহস্যময় খুন আর সহিংসতার শিকার হতে পারে। তাই সে কোনোভাবেই এই তথ্য লুকাবে না। অন্যদিকে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দেখি এম নামে এক মেয়ে লুথরের সঙ্গে কথা বলছিল, যে কিনা বলছিল সে একটু ব্যস্ত তাই আসতে পারবে না। তারপর মেয়েটি সব স্টুডেন্টের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। সে বলে সাম্প্রতিক মৃত্যুগুলো পুরো ক্যাম্পাসকে নাড়িয়ে দিয়েছে। আগের ঘটনাগুলোতে খুনিদের দ্রুত ধরা গিয়েছিল, কিন্তু রিসেন্ট কয়েকটি ঘটনা সবার আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে। সে বলে হয়তো এই ঘটনাগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে পর্যাপ্ত সহায়তার অভাব। তাই সে সবাইকে একে অন্যের পাশে দাঁড়াতে এবং সহানুভূতিশীল হতে অনুরোধ করে। কিন্তু তার বক্তব্য শেষ হতেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন তুলে যদি এগুলো আত্মহত্যাই হয়, তাহলে কিউইডি ক্লাবের কনিকলে কেন বারবার লেখা হচ্ছে এগুলো খুন। কেউ কেউ অভিযোগ করতে থাকে কিউইডি ক্লাব শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য অতিরঞ্জিত গল্প বানাচ্ছে। এমনকি অনেকে চিৎকার করে বলতে শুরু করে এই বিশ্ববিদ্যালয়টাই যেন অপরাধীদের আড্ডাখানা। কিন্তু সেখানে অনেকেই কিউইডি ক্লাবের পক্ষ নিয়ে কথা বলে। তারা বলে এই ক্লাব তো বারবার প্রকৃত অপরাধীদের খুঁজে বের করেছে, অথচ এখন উল্টোই তাদের দোষারোপ করা হচ্ছে। এদিকে হসপিটালে লকি একটু সুস্থ বোধ করতেই ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠতে চায়, কিন্তু লরি এক মুহূর্তের জন্যও তাকে একা ছাড়তে রাজি না।
সে বারবার বলে লোকি এখনো পুরোপুরি সুস্থ হয়নি, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। লোকি অনেক বুঝিয়ে বলে সে একাই যেতে পারবে। শেষ পর্যন্ত লরি তাকে ধরে ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। কিন্তু মজার ঘটনা ঘটে দরজার সামনে গিয়ে। লরি যেন লোকির সঙ্গে ভিতরেও ঢুকে যেতে চায়। লোকি অবাক হয়ে বলে, তুমি কি সত্যি আমার সঙ্গে ওয়াশরুমের ভিতরে আসবে? লরি লজ্জা না পেয়েই উত্তর দেয়, যদি তোমার সাহায্য লাগে। এই কথা শুনে লোকি এমনভাবে তাকায় যে লরি নিজেই বুঝতে পারে সে কি বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, ইস, তুমি ভিতরে যাও, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর লোকি ওয়াশরুম থেকে বের হতেই লরি প্রশ্ন তুলে, হাত ধুয়েছ তো? লোকি একটু বিরক্ত হয়েই বলে, অবশ্যই, এটা তো কমন সেন্স। তখন লরি হেসে উত্তর দেয়, আমি শুধু শিওর হচ্ছিলাম। ঠিক তখনই সেখানে হাজির হন প্রফেসর মুরাইটা। প্রফেসর লোকির খোঁজ খবর নেন। লোকি মজা করে বলে, তার মনে হচ্ছে পেটে যেন বিশাল একটা গর্ত হয়ে গেছে। তবে টাইম মতো হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য সে প্রফেসরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। প্রফেসর তখন স্মাইল করে আর বলে, তাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আর বলে, লরির অবস্থা দেখলে তো অবাক হতে। তোমার জন্য মেয়েটা অনেক বেশি চিন্তা করছিল আর অনেক বেশি কান্নাকাটিও করেছে। লোকি স্মাইল করে আর বলে, আমি যেন অজ্ঞান অবস্থায় লরির কান্না শুনতে পাচ্ছিলাম। কিন্তু লরি একটু লজ্জা পেয়ে যায় আর বিষয়টা অস্বীকার করতে থাকে। এক পর্যায়ে প্রফেসর হঠাৎ মজা করে বসে। সে বলে, লোকি আর লরিকে একসঙ্গে বেশ মানিয়েছে। এই কথা শুনে লোকি আর লরি দুইজনই একসঙ্গে প্রতিবাদ করে উঠে আর বলে, তাদের মধ্যে এমন কিছুই নেই। প্রফেসর শুধু স্মাইল করে আর বিদায় নেয়। তিনি চলে যাওয়ার পর লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি প্রফেসরকে সন্দেহ করছো? লোকি সরাসরি হ্যাঁ না বললেও জানায় যে তার কিছুটা সন্দেহ হচ্ছে, কারণ প্রফেসরের নামটাই তার কাছে অদ্ভুত লাগছে। তারপর লোকি এক্সপ্লেন করে, প্রফেসরের ফার্স্ট নাম জেমস আর মোরাইটার ফিলিপিন ভার্সন হলো মরিয়াটি। সেই সূত্রে জেমস মরিয়াটি আর জিম মোরাইটা। এসব শুনে লরিও একটু চিন্তায় পড়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ইউনিভার্সিটির একটি ক্লাবে দুইজন কথা বলছিল। একটা ছেলেকে একটা মেয়ে কিছু ইনফরমেশন দিচ্ছিল। সে বলে, মেমোরিয়াল হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তখন ছেলেটা বলে ওঠে যে সবকিছু পরিকল্পনা মাফিক চলছে। তারপর আমরা দেখি ছেলেটা সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করছিল, মানে সে কিউইডি ক্লাবকে ধ্বংস করার জন্য কিছু একটা উদ্যোগ নেয়। তারপর আমরা দেখি লোকি আর লরির কাছে একজন পুলিশ অফিসার এসে হাজির হয়। ঢুকতেই অফিসার নিচে পড়ে যায়। লরি তাকে সাহায্য করে। তার হাতে ছিল ড্যানিয়েল জেরোনিমের ময়নাতদন্তের রিপোর্ট। কথাবার্তার মধ্যেই বোঝা যায় সে একেবারে নতুন অফিসার। তার নাম বাস্টিয়েন। আগে সে শুধু ডেস্কে বসেই কাজ করত। রিসেন্ট সে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করার সুযোগ পেয়েছে, তাই এখন সে বেশ নার্ভাস। এরপর রিপোর্টে দেখা যায় ড্যানিয়েলের শরীরে শুধু অ্যান্ট্রোপা মেলাডোনা নয়, আরও একটি ভয়ঙ্কর বিষের অস্তিত্ব পাওয়া গেছে, যার নাম হেমলক। বাস্টিয়েন বলে, এটা অনেক ক্ষতিকর একটা বিষ। 30 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যেই এটা মানুষকে মেরে ফেলতে পারে। সে লোকের দিকে তাকিয়ে বলে, তুমি ভাগ্যবান, তোমার ভাগ্যে হেমলক মেশানো টি ব্যাগটি পড়েনি। কিন্তু লোকি শান্তভাবে বলে, এটা ভাগ্য ছিল না, এটা ছিল আমার আন্দাজ। মানে সে দুইটাই চায়ের কাপকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। সে জানায় দুটি চায়ের রং আর গন্ধ একেবারে একই ছিল, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে বুঝতে পারে দুটি টি ব্যাগের গঠনে সামান্য পার্থক্য রয়েছে। সেই ছোট্ট পার্থক্য দেখেই সে নিজের কাপ বেছে নিয়েছিল। কিন্তু পুলিশ অফিসার বিষয়টার সঙ্গে একমত হয় না। সে বলে, যতই যুক্তি দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত এটা একটা 50-50 সম্ভাবনার জুয়া খেলা ছিল। কারণ লোকি নিজেও জানতো না যে শুকানো হেমলক গাছ দেখতে কেমন, তাই তার বেঁচে যাওয়াটা নিখুঁত পরিকল্পনা নয়, ভাগ্যই বলা যায়। লোকি আর তর্ক না করে স্মাইল করে বিষয়টি ছেড়ে দেয়। এরপর বাস্টিয়েন বিদায় নেয়। যখন সে সেই রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার ধাক্কা লাগে লোকির বড় ভাই লুথুরের সঙ্গে। তারপর সে পরিস্থিতি কোনোভাবে হ্যান্ডেল দেয় আর সেখান থেকে বিদায় নেয়। লোকির ভাইকে লোকি প্রশ্ন ছুড়ে দেয় যে, কি ব্যাপার, আমি এখনো বেঁচে আছি কি না সেটা দেখতে এসেছ, নাকি এবার কাজটা শেষ করতে? লুথুর শান্তভাবে উত্তর দেয়। সে বলে, সে কখনোই নিজের ভাইয়ের মৃত্যু চাইতে পারে না, বরং মেন্ডেস পরিবারের পক্ষ থেকে লরিকে থ্যাংক ইউ জানাতে এসেছে, কারণ এই কঠিন সময় সে লোকির পাশে ছিল। কিন্তু লোকি এসব কিছুতে বিশ্বাস করে না। সে একটু অন্যভাবে বলে,
আমার সবচেয়ে দুর্বল অবস্থার ছবি তুলতে এসেছ, পরে সেই ছবি দিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেইল করবে। লুতুর তখন একটু সিরিয়াস হয়ে জানায় সে ঝগড়া করতে আসেনি। প্রফেসর মুরাইটা সব ঘটনা তাকে জানিয়েছেন। বড় ভাই হিসাবে শুধু লোকির খোঁজ নিতেই এসেছে। এরপর লুথর লোকিকে সতর্ক করে বলে সে মনে করিয়ে দে, আগেও সে বলেছিল এর পিছনে ছুটা বন্ধ করতে, কারণ এর লোকদের ক্ষমতা লোকির ইতিমধ্যেই দুবার দেখেছে। তবুও সে একই ভুল বারবার করে যাচ্ছে। কিন্তু লোকি আত্মবিশ্বাসের সঙ্গে বলে এর যত বেশি লোক সামনে আসবে তত বেশি তথ্য তাদের হাতে আসবে, আর এই তথ্য ইউজ করে সে নিশ্চিত একদিন মরিয়াটির কাছে পৌঁছে যাবে। লুথর লরির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমিও কি এই বিপজ্জনক খেলায় ওর সঙ্গে থাকবে? তুমি কি সত্যি রিয়ার মতো পরের শিকার হতে চাও? লরি ধীর কণ্ঠে উত্তর দেয়, ক্লাব যদি কোনো কেস তদন্ত করার সিদ্ধান্ত নেয় তাহলে সে অবশ্যই লোকির পাশে থাকবে, কারণ সেটাই একজন সদস্য হিসাবে তার দায়িত্ব। কিন্তু লুথর আবার রিয়ার বিষয়টা তুলে আনে। তখন লোকি নিজেকে সামলাতে পারে না আর কঠিন গলায় বলে, রিয়ার নাম মানেই মৃত্যু নয়। তার স্মৃতিকে এভাবে ব্যবহার করার আগে অন্তত একটু সম্মান দেখাও। লোকির চোখের ভাষা দেখে লুথর বুঝে যায় আর তাকে বোঝানো সম্ভব না। যাওয়ার আগে সে শুধু সতর্ক করে দিয়ে বলে, আমি চাই না একদিন তোমাদের দুজনের কাউকে যেন মর্গে গিয়ে দেখতে না হয়, কারণ যদি সেই দিন আসে তখন আর আমি আগেই বলেছিলাম বলারও সুযোগ থাকবে না। লুথর চলে যাওয়ার পর লোকি আবার তদন্তে মন দেয়। হঠাৎ তার মনে পড়ে আগের এক আসামি জন বাউটিস্টা বলেছিল সে সবসময় ফোনে এর সঙ্গে কথা বলতো। লোকি লরিকে জিজ্ঞাসা করে, তোমার কি এর কণ্ঠস্বর মনে আছে? লরি বলে, কণ্ঠ ছিল ঠান্ডা, ভারী আর এমন ভয়ঙ্কর যা শুনলেই শরীর শিউরে উঠত। তারপর লরি সাহস করে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যা এতদিন কেউ তাকে জিজ্ঞাসা করার সাহস করেনি। সে লোকিকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো মনে হয়নি তোমার নিজের ভাই লুথুরি আসলে মরিয়াটি হতে পারে? সে যুক্তি তুলে ধরে, লুথুর স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের ভেতর তার বিশাল প্রভাব রয়েছে, আর এত বড় একটি ষড়যন্ত্র পরিচালনা করার জন্য এমন শক্তিশালী অবস্থানই তো সবচেয়ে উপযুক্ত। কিন্তু লোকি ধীরভাবে মাথা নেড়ে না বলে। সে বলে, আমার ভাই হয়তো স্বার্থপর, মানুষকে ব্যবহার করতে জানে, কিন্তু সে খুনি না। মানুষকে কন্ট্রোল করা আর মানুষকে হত্যা করা দুটি এক জিনিস না। শুধু কণ্ঠস্বর মিললে কাউকে মরিয়াটি বলা যায় না। এদিকে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিহত সেরেনার বন্ধুরা বিক্ষোভ শুরু করে। তারা চিৎকার করে বলতে থাকে, সেরেনা এত সহজে মারা যাওয়ার মতো মেয়ে ছিল না, তার অনেক স্বপ্ন ছিল, তাই এই মৃত্যুর জন্য অবশ্যই কাউকে দায় নিতে হবে। চারিদিকে তখন একটাই স্লোগান, সেরেনার জন্য বিচার চাই, আইজেকের জন্য বিচার চাই। ম্যাগি এবং বাকিরা কোনোভাবেই তাদের শান্ত করতে পারছিল না। তখন আমরা দেখি ক্যাম্পাস পুলিশ তাদেরকে আটকায় আর শান্ত করার চেষ্টা করে। তারপর আমরা দেখি লরি একা একা লুথুরের বলা কথাগুলো কল্পনা করছিল আর একটু টেনশন করছিল কি করবে না করবে। ঠিক তখনই সেখানে সেই নার্স আসে। লরি বলে যে হয়তো বা তার জন্য লোকি বারবার বিপদে পড়ছে। সে যদি লোকির কাছ থেকে দূরে সরে যায় তাহলে হয়তো সব বিপদ শেষ হয়ে যাবে। কিন্তু নার্স তাকে বুঝায় যে নিজের উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই, যা ঘটেছে তার জন্য সে দায়ী না। তাই পালিয়ে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি লোকি এর টার্গেটগুলো দেখছিল, মানে কাকে কাকে মেরেছে। ঠিক তখনই লরির ফোনে রুজেটার কল আসে, যেটা কিনা লোকি রিসিভ করে। লোকি তাকে বলে, লরি এখন এখানে নেই, আর যদি কোনো কিছু আর্জেন্ট হয় সে তোমাকে পরে কল করবে। রুজেটা বলে, তুমি তো এখন হসপিটালে, তাই না? লোকি স্বীকার করে। তারপর রুজেটা বলে, তাহলে তো লরি ক্লাবে একা, সে কি একা সব কিছু হ্যান্ডেল করতে পারবে? যদি তুমি চাও তাহলে আমি এখনই জয়েন হতে পারি তোমাদের ক্লাবে। কিন্তু লোকি কোনো কিছু পাত্তা না দিয়েই কলটা কেটে দেয়। তারপর আমরা দেখি লোকিকে দেখার জন্য হসপিটালে তিতামারটা আসে, যে কিনা তার জন্য অনেক বেশি নার্ভাস ছিল আর তাকে বকা দিচ্ছিল। তারপর সে লরিকে খোঁজা শুরু করে। লরিও সেখানে চলে আসে। সে লরিকে বলে, তুমি কোথায় ছিলে? লরি বলে, আমি একটু বাইরে ফ্রেশ এয়ারের জন্য গিয়েছিলাম। তিতামারটা একটু রাগ করে বলে, তুমি লোকিকে এভাবে একা ছেড়ে চলে গিয়েছ, তোমাদের দুজনকে নিয়ে আমি কি করব? তিতামারটা দুজনকে খুব বেশি লেকচার দেয় আর ক্লান্ত হয়ে যায়। তারপর লরি তাকে জিজ্ঞাসা করে, আপনার জন্য কি ড্রিঙ্কস আনবো?
সে বলে ঠিক আছে। তখন লোকিও বলে উঠে আমার জন্য কফি এনো। কিন্তু তিতামার্তা আর লরি দুইজনই একসঙ্গে বলে উঠে তুমি কফি খেতে পারবে না। তারপর আমরা দেখি লরি ড্রিঙ্কস আনার জন্য চলে যায়। যখন সে কাউন্টার থেকে ড্রিঙ্কস এনে বেক করছিল তখন দুইজন ডাক্তার তাকে পাস করে যায়। ঠিক তখনই সে সেখানে একটা ভয়েস শুনতে পায়, যেটা কিনা হয়তোবা সেই দিন ড্রামে থাকা অবস্থায় সে শুনতে পেয়েছিল। লরি ভয়েসটাকে ফলো করতে থাকে আর করিডোর দিয়ে হাঁটা শুরু করে। তারপর সামনে গিয়ে সে একটা ছেলেকে খুঁজে পায়। লকি ছেলেটার কাছে যায় আর পিছন থেকে রেসপন্স করে। ছেলেটা তখন একটু আনকমফোর্টেবল হয়ে যায় আর বলে তুমি আবার কে আর এখানে কি করছো? তখন লরি তাকে সরি বলে। সে বলে কোনো সমস্যা না। তারপর লরি তাকে জিজ্ঞাসা করে তুমি যে একটা মিউজিক প্লে করছিলে সেটা তুমি কোথা থেকে শিখেছ? সে বলে এই সুরটা আসলে সাধারণ কোনো গান না, এটা অনেকটা ফোনের কিপ্যাড টোনের মতো শোনায়, যেন কেউ কোনো নির্দিষ্ট নাম্বার ডায়াল করছিল। লোকটা তাকে জানায় হাসপাতালের ওয়াশরুমের ভেতর থেকে সে এই শীষের শব্দ শুনেছিল। এইটুকু তথ্যই লরির জন্য যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যেই সে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমে ঢুকতেই সে অনুভব করে কেউ যেন ঠিক এখনই এখান থেকে বেরিয়ে গেছে। চারিদিক খুব বেশি নীরব ছিল, কিন্তু বাতাসে যেন অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই হঠাৎ তার কানে ভেসে আসে আবার সেই ভয়ঙ্কর নাম মরিয়াটি। শব্দ যেন চারিদিক থেকে প্রতিধ্বনির মতো ফিরে আসছিল। লরি বুঝতে পারে সে বিপদের খুবই কাছাকাছি পৌঁছে গেছে। সে আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাতে থাকে, কিন্তু যতবারই শব্দের উৎস খুঁজতে যায় ততবারই কণ্ঠস্বর অন্যদিক থেকে ভেসে আসে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছিল, কিন্তু লরি বুঝতে পারছিল না আর সেটাকে ফলো করছিল। আমরা দেখি কেউ একজন বলে যে এত রাতে একা বের হওয়া নিরাপদ না। আর এর সাথেই এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়।